বাইরে বৃষ্টি পড়ছে দেখে অনিন্দিতার আবার ফুচকা খাওয়ার লোভ জেগে ওঠে। আসলে অনিন্দিতা বর্ষাকালে ফুচকা খেতে খুবই ভালোবাসে, কিন্তু বিয়ের পর নতুন জায়গায় এসে অনিন্দিতা জানি না কোথায় ফুচকা পাওয়া যায়, কিন্তু তবুও তার ফুচকা খেতে খুবই ইচ্ছা হয়। বর্ষাকালে বৃষ্টি শুরু হলেই আমার মনটা কেমন যেন ফুচকা খাওয়ার জন্য ছটফট করে। আমাকে এখনই ফুচকা খেতে হবে। এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে তেঁতুল জল আর গন্ধরাজ লেবু দিয়ে ফুচকা খাওয়ার মজাই আলাদা। এই ভেবে অনিন্দিতা শ্বশুর বাড়ি থেকে বেরোতে যাবে, তখনই সেখানে তার শাশুড়ি মা শর্মিলা দেবী চলে আসে। বৌমা, এত ভারী বৃষ্টি মাথায় করে তুমি কোথায় চললে? চুপচাপ ঘরে গিয়ে বসো, বাড়িতে তো আনাজপত্র সবকিছুই আছে, তাহলে তোমার বাইরে যাওয়ার কি দরকার? বর্ষার বৃষ্টিতে ভিজলে কিন্তু তোমার শরীর খারাপ করবে। না না মা, আমার কিছু হবে না, আপনি চিন্তা করবেন না। আসলে রাইমা অনেকক্ষণ হয়ে গেল বাড়িতে আসেনি, তাই আমি রাইমাকে খুঁজতে যাচ্ছি। এই ভারী বৃষ্টির মধ্যে মেয়েটা কোথায় গেল বলুন তো? কোথায় যাবে আবার? নিশ্চয়ই এই বৃষ্টির মধ্যে কোথাও দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। আমার মেয়েটা বৃষ্টি নামলেই ফুচকা খাওয়ার জন্য পাগল হয়ে যায়। অবশ্য মেয়েটা অনেকক্ষণ বাড়ি ফেরেনি। তুমি এক কাজ করো, যাও রাইমাকে গিয়ে ডেকে নিয়ে এসো। একটু বাদেই রাইমার বাবা বাড়ি ফিরে আসবে, ওকে দেখতে না পেলে কিন্তু বকাবকি করবে। এই শুনে অনিন্দিতা খুবই খুশি হয়। তাই অনিন্দিতা তখনই বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূর যাওয়ার পর দেখে রাইমা সত্যি সত্যি একটা ফুচকা স্টলে দাঁড়িয়ে বৃষ্টির মধ্যে ফুচকা খাচ্ছে। এমন সময় অনিন্দিতা ও রাইমার পাশে গিয়ে ফুচকা খেতে দাঁড়িয়ে পড়ে। দাদা, আমাকে খুব বেশি করে তেঁতুল আর গন্ধরাজ লেবু দিয়ে ফুচকা দেবেন, তার সাথে কিছু ঝালের কুচি ও আলু মাখাতে মিশিয়ে দিন। দিন দিন, তাড়াতাড়ি দিন, কতদিন বাদে বৃষ্টির মধ্যে ফুচকা খেতে এলাম। এমন সময় তাকে দেখে রাইমা ভীষণই অবাক হয়। আরে বৌদি, তুমি এখানে? নিশ্চয়ই মা তোমাকে আমাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছে, তাই তো? আমি কিন্তু ফুচকা খাওয়া শেষ না করে কিছুতেই বাড়ি যাব না। বৃষ্টি পড়লেই আমাকে বাড়ি থেকে একদমই বেরোতে দেয় না। আজকে ভাগ্যিস আমি বাড়ি থেকে বেরোনোর পর বৃষ্টি শুরু হয়েছে, তাই তো আমি মনের আনন্দে ফুচকা খেতে পারছি। আরে বাবা, তুমি চিন্তা করছো কেন? নিশ্চিন্তে ফুচকা খাও। আমিও তো বৃষ্টির মধ্যে ফুচকা খেতে ভালোবাসি। আমিও কতদিন বাদে বৃষ্টিতে ভিজতে ভিজতে ফুচকা খেতে এলাম। আমরা দুজনে একসঙ্গে ফুচকা খেয়ে তারপর বাড়ি যাব। এই শুনে রাইমা খুবই খুশি হয়। এভাবেই ননদ বৌদি দুজনে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খেতে থাকে। অন্যদিকে বৃষ্টির পরিমাণও বাড়তে থাকে। অনেকক্ষণ কেটে গেলেও রাইমা কিংবা অনিন্দিতা কেউই বাড়িতে ফিরছে না দেখে শর্মিলা দেবী চিন্তায় পড়ে। আমি বৌমাকে পাঠালাম যাতে রাইমাকে নিয়ে বাড়িতে ফিরে আসতে পারি, এখন তো দেখছি বৌমাও গায়েব হয়ে গেল। একেই মেয়ে বাড়িতে নেই, তার উপর যদি বৌমাও বাড়িতে না থাকে তাহলে তো আমি খুব সমস্যায় পড়ে যাব। এই বলে শর্মিলা দেবী কিছু দূর গিয়ে দেখে রাইমা এবং অনিন্দিতা দুজনে মিলে মনের আনন্দে ফুচকা খাচ্ছে, যা দেখে শর্মিলা দেবী খুবই রেগে যায়। এই মেয়ে, কটা বাজে তোর কোনো হুঁশ আছে? একটু বাদে তোর বাবা বাড়ি ফিরবে। তুই তো জানিস তোর বাবা এরকম বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ফুচকা খাওয়া একদমই পছন্দ করে না। আর বৌমা, আমি তো তোমাকে পাঠিয়েছিলাম রাইমাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, তুমিও দেখছি এখানে এসে রাইমার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে পড়ে ফুচকা খাচ্ছ। না না মা, আসলে আমার খুব খিদে পেয়েছিল তো, তাই ভাবলাম বাজারে যখন চলে এসেছি রাইমার সঙ্গে কিছু ফুচকা খেয়ে নি। শর্মিলা দেবী কোনো কথা শুনতে চায় না। সে তার মেয়ে এবং বৌমাকে তখনই বাড়ি ফিরতে বলে। এমন সময় ফুচকাওয়ালা সুরেশ বলে ওঠে, আরে ম্যাডাম, আপনারা যাচ্ছেন কোথায়? এই যে আপনারা 50 প্লেট ফুচকা দুজনে খেয়ে নিলেন, তার পয়সা কিন্তু এখনো পর্যন্ত দিলেন না। আপনাদের জন্য আমি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা বিক্রি করলাম, আমার কিন্তু 500 টাকা লাগবে বলে দিলাম। ফুচকাওয়ালার কথা শুনি শর্মিলা দেবী খুবই অবাক হয়। ওরে বাবা, তোরা দুজনে মিলে 500 টাকার ফুচকা খেয়ে ফেলেছিস? 500 টাকার ফুচকা মানে বুঝতে পারছিস কতগুলো ফুচকা? এই বর্ষাকালে এত টক জল দিয়ে ফুচকা খেলে তোদের তো পেট খারাপ করবে। কি গো বৌমা, তোমরা দুজনে মিলে এতগুলো ফুচকা খেলে কিভাবে? আমি সেটাই তো বুঝতে পারছি না। আমি বেশি ফুচকা খাইনি মা, আমি হয়তো হাতে গুনে 20-30টা ফুচকা খেয়েছি, বাদ বাকি ফুচকা তো আপনার মেয়েই খেয়েছে। আমি আসার আগেই ও তো প্রায় 200-300 ফুচকা খেয়ে ফেলেছিল। একদম ফালতু কথা বলবে না বৌদি, তুমি মাত্র 20-30টা ফুচকা খেয়েছো, আমাকে ফাঁসানোর চেষ্টা করবে না। এই বর্ষার মধ্যে আমাকে বাড়ি নিয়ে যাওয়ার নাম করে তুমি ফুচকা খেতে বাইরে বেরিয়েছো, সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। এখন মায়ের সামনে ভালো সাজার নাটক করছো। এই যে ফুচকাওয়ালা কাকু, আমি কটা ফুচকা খেয়েছি আর আমার বৌদি কটা ফুচকা খেয়েছি ঠিক করে বলুন তো? বৌদি নিজের টাকা নিজে দেবে আর আমার টাকাটা মা তুমি দিয়ে দাও।
কেন তোমার টাকাটা মা দেবে কেন? তোমার ফুচকা খাওয়ার টাকা যদি মা দেয় তাহলে আমার ফুচকা খাওয়ার টাকাটাও মাকে দিতে হবে। আসলে তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরোতে গিয়ে আমি আমার পার্সটাই নিয়ে আসতে ভুলে গেছি। আমার কাছে এখন কোনো টাকা নেই। আরে ঝগড়া বন্ধ করো তোমরা। দেখো কত জোরে বৃষ্টি নেমে এলো। এই যে ফুচকাওয়ালা, এই নাও 500 টাকা রাখো। এই বলে শর্মিলা দেবী ফুচকাওয়ালাকে 500 টাকা দিয়ে দেয় এবং মেয়ে ও বৌমাকে সঙ্গে করে বাড়িতে নিয়ে আসে। এভাবেই প্রত্যেকদিন বৃষ্টি পড়লেই রাইমা এবং অনিন্দিতা চুপি চুপি বাড়ি থেকে লুকিয়ে বৃষ্টির মধ্যে ফুচকা খেতে চলে যায়। এমনই একদিন হঠাৎই বৃষ্টি শুরু হলেই অনিন্দিতার আবার ফুচকা খেতে খুব ইচ্ছা হয়। তাই অনিন্দিতা তখনই তার ননদের কাছে গিয়ে বলে, রাইমা দেখো বাইরে বৃষ্টি পড়ছে আর আমার আবার ফুচকা খেতে খুব ইচ্ছে করছে, কিন্তু বাবা তো বাড়িতে আছে, কি করি বলো তো? কি করে তুমি আর আমি এখন বাইরে গিয়ে ফুচকা খাবো? আমার কাছে একটা বুদ্ধি আছে। আমরা দুজনে ব্যালকনির দরজাতে দড়ি পেঁচিয়ে সেই দড়ি বেয়ে নিচে নেমে যাব, কারণ আমরা যদি এখন মেন গেট দিয়ে বাড়ি থেকে বেরোতে যাই তাহলে বাবা দেখে ফেলবে আর বাবা আমাদের কিছুতেই বাইরে যেতে দেবে না। এই শুনে অনিন্দিতার খুবই ভালো লাগে। তাই তখনই অনিন্দিতা এবং রাইমা দুজনে মিলে ব্যালকনি থেকে দড়ি বেয়ে নিচে নামে, কিন্তু নামার সময় তারা দুজনেই কাদার মধ্যে পড়ে যায়, কিন্তু তাতেও তাদের কিছু যায় আসে না। তারা বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে তখনই ফুচকার দোকানে গিয়ে পৌঁছায়, কিন্তু তখন ফুচকাওয়ালা বিক্রি বাটা সেরে বাড়ির দিকে রওনা দেয়। যা দেখে রাইমা বলে, আরে আরে দাদা, আপনি কোথায় চললেন? এত কষ্ট করে আপনার কাছে ফুচকা খেতে এসেছি আর আপনি বাড়ি চলে যাচ্ছেন। আমাদের প্লিজ টক জল দেওয়া ফুচকা দেবেন, আমরা অনেক কষ্ট করে ফুচকা খেতে এসেছি। দেখুন, আমার কাছে যা ফুচকা আছে তাতে আপনাদের দুজনের কারোরই মন ভরবে না। তাই বরং আপনারা আজকে ফুচকা খাওয়ার কথা বাদ দিন, পরের দিন এসে ফুচকা খেয়ে যাবেন। আমার কাছে এমনিতেও বেশি ফুচকা নেই, বুঝেছেন? ফুচকাওয়ালার কথা শুনে অনিন্দিতা এবং রাইমা দুজনেই দেখে সত্যিই ফুচকাওয়ালার কাছে মাত্র 10টা ফুচকা পড়ে আছে, আর সেই ফুচকাগুলো দেখে দুজনেরই খুবই লোভ হয়। বৌদি, আজকে আমি অনেক কষ্ট করে ফুচকা খেতে এসেছি, আর এমনিতেও ব্যালকনি দিয়ে নামার আইডিয়াটা কিন্তু আমারই ছিল, তাই তোমাকে আজকে ফুচকা খেতে হবে না। 10টা ফুচকা আমি একাই খেয়ে নিচ্ছি, তুমি পরের দিন ফুচকা খেও। দাদা, আপনি এই 10টা ফুচকা আমাকে দিয়ে দিন। রাইমার কথা শুনে অনিন্দিতা খুবই রেগে যায়। কেন? ওই 10টা ফুচকা তুমি কেন খাবে? আমিও তো তোমার মতো ফুচকা খেতে ভালোবাসি, আমিও কষ্ট করে তোমার সঙ্গে ব্যালকনি দিয়ে নেমেছি, তাই আমিও ওই 10টা ফুচকা খাবো। আর তুমি যদি আমাকে ফুচকাগুলো খেতে না দাও তাহলে কিন্তু আমি বাড়িতে গিয়ে বাবাকে সব কথা বলে দেব। আমি তোমাকে এখানে না নিয়ে আসলে তুমি আসতে পারতে। এই ফুচকাগুলো আমারই প্রাপ্য। তুমি বাবাকে সত্যি কথা বলা নিয়ে আমাকে ভয় দেখাচ্ছ। আমি বাবার কাছে আগেও অনেক বকা খেয়েছি, তাই তুমি বাবাকে বলে দিলে আমার কিছু যায় আসে না। এভাবেই রাইমা এবং অনিন্দিতার মধ্যে ফুচকা খাওয়া নিয়ে ঝগড়া শুরু হয়। অন্যদিকে বৃষ্টি আরো জোরালো হলে ফুচকাওয়ালা চুপচাপ সেখান থেকে কেটে পড়ে, যার ফলে সেদিন অনিন্দিতা কিংবা রাইমা কারোরই ফুচকা খাওয়া হয় না। আজকে যখন আমি বাড়ি থেকে বেরিয়েছি তখন আমি ফুচকা খেয়ে তারপরেই বাড়ি যাব। তোমার জন্যই আজকে আমি সুরেশদার কাছ থেকে ফুচকা খেতে পারলাম না। তুমি একদম আমার পেছন পেছন আসবে না বলে দিলাম বৌদি। এই বলে রাইমা একদিকে চলে যায় এবং অনিন্দিতা অন্যদিকে ফুচকার খোঁজে চলে যায়। কিছুটা দূর হাঁটার পর অনিন্দিতা আবার একটা ফুচকা স্টল দেখতে পায়, কিন্তু সেই ফুচকা স্টলে কোনো লোক থাকে না। তাই সেই ফুচকাওয়ালার কাছে অনেক অনেক ফুচকা থাকে, যা দেখে অনিন্দিতা খুশি হয়ে বলে, দাদা, আমাকে অনেক বেশি বেশি করে টক জল আর ঝাল দিয়ে ফুচকা দেবেন। আপনি যদি বাইরের ওই মোড়টাতে বসতেন তাহলে আপনার কাছ থেকে আমি প্রত্যেক দিন ফুচকা খেতাম। আপনি এত ভেতরের দিকে বসেন যে আপনার দোকানটা তো দেখতেই পাওয়া যায় না। আসলে ম্যাডাম, আমার দোকানে খুব বেশি লোক হয় না, তবে আপনি চিন্তা করবেন না, আপনি যত বেশি ফুচকা চান আমি ততই দেবো। আর যেহেতু বৃষ্টির মধ্যে আমি আপনাদের ফুচকা খাওয়াচ্ছি তাই আপনাকে একটু বেশি টাকা দিতে হবে আর কি। এই শুনে অনিন্দিতা ফুচকা খেতে শুরু করে, কিন্তু সেই ফুচকা খেয়ে কেমন যেন অন্যরকম মনে হয়। তবুও অনিন্দিতা কিছু মনে না করে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খেতে থাকে। পেট ভরে ফুচকা খাওয়ার পর অনিন্দিতা বাড়ির দিকে যেতে শুরু করে। অন্যদিকে রাইমাও অন্য জায়গা থেকে ফুচকা খেয়ে বাড়িতে ফিরে যায়। এমন সময় অনিন্দিতা যখন ব্যালকনির দড়িটা দিয়ে উপরে উঠতে যাবে তার আগেই রাইমা উপরে উঠে পড়ে, আর উপরে ওঠা মাত্রই রাইমা দড়িটা উপরে টেনে নেয়, যার ফলে অনিন্দিতা আর উপরে উঠতে পারে না। রাইমা, এটা তুমি কি করছো? তুমি দড়িটা তুলে নিলে কেন? এখন আমি কিভাবে উপরে উঠবো? আমি দরজা খুলে বাড়িতে ঢুকলে বাবার কাছে ধরা পড়ে যাব। তুমি প্লিজ দড়িটা নিচে নামাও।
একদম চুপ করে থাকো। তোমার জন্যই আজকে আমি সুরেশের কাছ থেকে ফুচকা খেতে পারিনি। আমাকে অনেক বেশি টাকা খরচা করে রেস্টুরেন্ট থেকে ফুচকা খেতে হয়েছে। বাইরে ফুচকাওয়ালার কাছে ফুচকা খেলে আমি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ভালোভাবে ফুচকা খেতে পারতাম, কিন্তু তোমার জন্য আজকে সেটা সম্ভব হয়নি। তোমাকে নিয়ে যাওয়াটাই আমার ভুল হয়েছিল। এই বলে রাইমা নিজের ঘরে চলে যায়। অগত্যা অনিন্দিতা বাধ্য হয়ে তার ভেজা জামা কাপড় এবং ভেজা মাথা নিয়ে বাড়িতে ঢোকে। তার শ্বশুর মশাই এবং শাশুড়ি মা খুবই অবাক হয়। তারা দুজনে মিলে অনিন্দিতাকে নানান রকম প্রশ্ন করলে অনিন্দিতা সত্যি কথা বলতে বাধ্য হয়। তুমি ওই ফুচকাওয়ালা রমেশের কাছ থেকে ফুচকা খেয়ে এসেছো? ওই রমেশের নামে অনেক বদনাম আছে। ওনাকে ড্রেনের জল দিয়ে ফুচকা বানাই, ওই জন্য রমেশের থেকে কেউ ফুচকা খেতে চায় না। আসলে রমেশের একটু মাথার গন্ডগোল আছে। কেউ যদি রমেশের কাছ থেকে ফুচকা খায় তাহলে রমেশ তার পেছনে পেছনে তার বাড়ি পর্যন্ত চলে আসে, বুঝেছো? ঠিক এমন সময় বাইরের দরজায় কেউ নক করলে অনিন্দিতা গিয়ে দরজা খুলে দেখে সেখানে সত্যি সত্যি ফুচকাওয়ালা রমেশ দাঁড়িয়ে আছে। ম্যাডাম, আপনি তো বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ফুচকা খেতে খুব ভালোবাসেন। আবার চলুন, আমি আপনার জন্য অনেক বেশি করে টক জল দিয়ে ফুচকা বানিয়ে দেবো। আপনি অনেকদিন বাদে আমার কাছে ফুচকা খেয়েছেন, আমার খুব ভালো লেগেছে। এবার আমি আপনার কাছ থেকে কোনো পয়সা নেব না। এমন সময় শশাঙ্ক বাবু চিৎকার করে রমেশকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরকম ঘটনার পর থেকে অনিন্দিতা খুবই ভয় পেয়ে যায়। তাই সে ঠিক করে সে আর কখনো এভাবে ফুচকা খেতে যাবে না। অন্যদিকে লাগাতার বৃষ্টিতে ভিজে ফুচকা খাওয়ার জন্য রাইমার নিউমোনিয়া হয়ে যায়। তাই রাইমাকে হাসপাতালে ভর্তি করলে ডাক্তারবাবু জানায়, আপনাকে কিন্তু বৃষ্টিতে ভেজা বা অনেকক্ষণ ধরে জলের সঙ্গে সংস্পর্শে থাকা বন্ধ করতে হবে, তা না হলে ভবিষ্যতে আপনার জীবন সংকট হবে। আর বারবার এইভাবে নিউমোনিয়া আক্রান্ত হলে আপনার কিন্তু হার্ট ফেল করতে পারে, বুঝেছেন? না না, আমার হার্ট ফেল করলে আমি আবার ফুচকা খাবো কি করে? আচ্ছা বেশ, এখন থেকে আমি আর বৃষ্টিতে ভিজে ফুচকা খাবো না। আমি বরং বাইরে থেকে ফুচকা এনে বাড়িতে খাবো, তাহলেই তো হবে। সেই ঘটনার পর থেকে রাইমা আর কখনো বৃষ্টিতে ভিজে ভিজে ফুচকা খায় না। আর অনিন্দিতাও বৃষ্টিতে ভিজে ভিজে ফুচকা খাওয়ার জন্য পাগলামি করে না। অনিন্দিতার ফুচকা খাওয়ার ইচ্ছা হলে সে তার স্বামী রজতকে বাইরে থেকে ফুচকা কিনে নিয়ে আসতে বলে। এখন বাড়িতে বসেই তারা ননদ বৌদি দুজনেই মজা করে ফুচকা খায়। সীমা দেবী তার ছেলে বিনয় এবং মেয়ে বিশাখার সঙ্গে একটি শহরে থাকত। তারা অত্যন্ত ধনী ছিল। বিনয় বছরের বেশ অনেকগুলো দিনই বাড়ির বাইরে কাটাতো, তাই তার মা এবং বোনকে নিয়ে সবসময় তার চিন্তা লেগেই থাকতো। ব্যবসায় তাদের প্রতিদ্বন্দ্বিতার অভাব ছিল না। বিনয় বাড়িতে না থাকার সুযোগ নিয়ে কে কখন সীমা দেবী এবং বিশাখার ক্ষতি করে দেবে এই ভেবেই বিনয়ের রাতে ঘুম আসতো না। এরই মধ্যে সীমা দেবী ঠিক করেছিল বিনয়ের বিয়ে তাদের শহরের একজন ধনী ব্যবসায়ী মেয়ের সঙ্গে দেবে। কিন্তু তার স্বপ্নকে বাস্তবায়িত করার আগেই বিনয় তার পছন্দ মতো একটি মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। তাদেরকে দেখেই সীমা দেবী এবং বিশাখা দুজনেই খুবই অবাক হয়। এটা কে বিনয়? ওকে তুই কোথা থেকে নিয়ে এলি? প্লিজ এবার তুই বলিস না তুই একে বিয়ে করেছিস। আমি জানি তুই এরকম করবি না কখনো। তুই তো আমার সোনার টুকরো ছেলে। তুই কি আবার ইউটিউবারদের মতো প্র্যাঙ্ক করা শুরু করলি দাদা? আমাদের কিন্তু এসব মোটেই ভালো লাগে না। তুই মেয়েটাকে ওর পাওনা টাকা মিটিয়ে বাড়ি পাঠিয়ে দে। কি সব বাজে বাজে কথা বলছো তোমরা? আমি কেন তোমাদের সাথে মজা করতে যাব? এই মেয়েটা আমার স্ত্রী, এর নাম ঝিনুক। ও কোথাও যাবে না, ও আজ থেকে এখানেই থাকবে। তোর স্ত্রী মানে? রাস্তাঘাট থেকে যাকে তাকে তুলে এনে নিজের স্ত্রী বানিয়ে নিবি, আর সেটা আমি মেনে নেব? তোর মনে হলো কিভাবে এটা? আমি এই বিয়ে মানবো না। ওকে ওর বাড়িতে রেখে আয়। ওর বাড়ি তো এখানে নয়, ওর বাড়ি তো গ্রামে। আর ওকে যদি গ্রামে ফিরে যেতে হয় তাহলে ওর সাথে আমিও গ্রামে গিয়েই থাকবো। বিনয় এবং তার মা ও বোনের কথা শুনে ঝিনুক মাটিতে বসে পড়ে কাঁদতে থাকে। ও দাইদা বাবু গো, আমি তোমাকে বলেছিলাম আমাকে বিয়ে করতে হবে না। এখন আমার জন্য তোমাদের সংসার ভাঙা যাবে গো। এরকম ভুল তুমি কেন করলে দাইদা বাবু? এই মেয়েটা কিভাবে কাঁদছে? এভাবে কাঁদতে শুনলে তো লোকে ভাববে ওকে আমরা মারধর করেছি। আর এ কেমন ভাষায় কথা বলছে? বিশাখা, শিগগিরই ওকে চুপ করা। ফ্রিজ থেকে ঠান্ডা জল এনে দে। ঝিনুকের কান্না থামাতে বিশাখা ফ্রিজ থেকে জল এনে তাকে খেতে দেয়। ঠান্ডা জল খেয়ে ঝিনুকের চোখগুলো যেন ছানা বড়া হয়ে যায়। তার মুখ চোখের ভঙ্গি দেখে মনে হয় সে এমন কিছু একটা খেয়ে ফেলেছে যেটা সচরাচর পাওয়া যায় না। তোমাদের বাড়ির পিছনে বরফের পাহাড় আছে নাকি গো দিদি ভাই? এত ঠান্ডা জল তো কলসি থেকে বের হয় না। সত্যি করে বলো তো, বরফের পাহাড় কোথায় লুকিয়ে রেখেছো?
আরে বাবা, বরফের পাহাড় কেন লুকানো থাকবে? এই জলটা তো বোন তোমাকে ফ্রিজ থেকে এনে দিল। ফ্রিজে যাই রাখো না কেন এমনই ঠান্ডা হয়ে যায়, আর যে কোনো জিনিস অনেকদিন ভালো থাকে, সবজিও তাড়াতাড়ি পচে যায় না, বুঝেছো? সে কি কথা গো দাইদা বাবু, সব জিনিস ঠান্ডা হয়ে যায়? আশ্চর্য জিনিস বটে। এই ফ্রিজ না কি যেন বললে সেইটা। ঝিনুকের কথা শুনে বিনয় আরো হাসতে থাকে। এদিকে ঝিনুকের বোকামি দেখে সীমা দেবী এবং বিশাখা ভীষণ বিরক্ত বোধ করে। তারা এত ধনী এবং মডার্ন বলে তারা ভেবেছিল তাদের বাড়ির বউ আলট্রা মডার্ন হবে, কিন্তু সেটার একেবারে বিপরীতটাই ঘটেছিল। ঝিনুকের প্রতি তাদের রাগ যেন বাড়তেই থাকে। তারা সুযোগ পেলেই ঝিনুককে গ্রামের মেয়ে হওয়ার জন্য অপমান করতে থাকে। মা, আপনি চা খাবেন? আমি এক্ষুনি চা করতে যাচ্ছি, আপনি বললে আপনার জন্য বানিয়ে আনবো। এই মেয়েটার থেকে এমন কিছু চাইবো যেটাও কখনো বানিয়ে এনে দিতে পারবে না। তাতে আমার খাওয়া হলে হবে আর না হলে না হবে। অন্তত আমাদের বাড়ির জন্য কতটা অযোগ্য সেটা তো প্রমাণ করতে পারবো। না, আমি চা খাবো না, আমি আইস টি খাবো। আইস মানে বরফ, বুঝলি তো? আর আমার জন্য কোল্ড কফি নিয়ে এসো, এই গরমে চা খেতে মোটেই ভালো লাগে না। সবার কথা মতো জিনিস আনতে ঝিনুক সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে সেই সবার কথা মতো জিনিস তৈরি করে নিয়ে আসে। তার বানানো আইস টি এবং কোল্ড কফি দেখে সীমা দেবী ও বিশাখা দুজনেই অবাক হয়ে যায়। এটা তুমি কি বানিয়েছো? ইস বাবা গো, আমার তো দেখেই গা গোলাচ্ছে। তোমাকে কি আমরা এসব আনতে বলেছিলাম? আপনি তো আইস টি বললেন, আইস মানে বরফ আর টি মানে চা, তাই আমি ফ্রিজ থেকে বরফ বের করে আপনার চায়ে দিয়ে দিয়েছি। আর বিশাখা দিদি তো কোল্ড কফি খাবে বললো, কোল্ড মানে ঠান্ডা, তাই তো কফি বানিয়ে 10 মিনিট মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজের ব্যবহার শিখে গেছো বলে যা মন চাইবে তাই ফ্রিজে রেখে দেবে? অবশ্য তোমাদের মতো গেও ভূতেদের কাছ থেকে আর কি বা আশা করা যায়? এসব দেখে আমার মাথাটা যা গরম হয়ে যাচ্ছে না, কি বলবো। তুমি এসো বিশাখা দিদি ভাই, আমি তোমাকে রান্নাঘরে নিয়ে যাই, তাহলে দেখবে তোমার মাথা ঠিক হয়ে গেছে। কেন, রান্নাঘরে এমন কি আছে যেটা দেখলে আমার মাথা ঠিক হয়ে যাবে? ভুলভাল কথা বলো না তো, এমনিতেই তুমি এসব বানিয়ে আমার মাথা গরম করে দিয়েছো। ওই জন্যই তো বলছি আমার সাথে রান্নাঘরে চলো, 5-10 মিনিটের জন্য তোমার মাথাটা ফ্রিজে রেখে দিলে তোমার মাথাটাও ঠান্ডা হয়ে যাবে। মা দেখেছো কি সব বলছে? আমার এবার মাথা খারাপ হয়ে যাবে। এরকম কাউকে প্রত্যেকদিন সহ্য করা যায়, তুমি বলো তো? এ বাবা, দাইদা বাবু তো বলেছে ফ্রিজে যা রাখবে তাই ঠান্ডা হয়ে যাবে, তাহলে তোমার মাথা ঠান্ডা হবে না কেন শুনি? ঢং করো তুমি। ঝিনুকের কথায় না পেরে এবং তার উপর রাগ করে বিশাখা ও সীমা দেবী দুজনেই সেখান থেকে চলে যায়। এভাবে বেশ কয়েকদিন কাটে। ঝিনুকের ফ্রিজ নিয়ে পাগলামি বাড়তেই থাকে। সে কোনোদিন শাড়ি জামা কাপড় ফ্রিজে রেখে দেয়, আবার কোনোদিন জুতো, আবার ঠান্ডা জলে স্নান করবে বলে কোনো দিন সে বাথরুম থেকে আনা গোটা বালতি ফ্রিজের মধ্যে রাখার চেষ্টা করে। মা, ও মা, একবার আসুন তো। এই দেখুন, আমাদের ফ্রিজটা এত ছোট যে এখানে আমার দরকারি জিনিসপত্র রাখাই যাচ্ছে না, আর এই জন্য আমার স্নান করাও হচ্ছে না। নিজের জিনিস রাখার সাথে তোমার স্নান করার কি যোগাযোগ? এত বুদ্ধিধর মেয়ে যে আমার ছেলে কোত্থেকে তুলে আনলো, আমি এখনো রোজ সেটাই ভাবতে থাকি। ফ্রিজের সাথে আমার স্নানের যোগাযোগ একদম সোজা। ট্যাঙ্কির জল এত গরম হয়ে গেছে যে আমি স্নান করতেই পারছি না। আমি চাই আমার স্নানের জলগুলো ফ্রিজে রেখে একটু ঠান্ডা করতে, তারপর আরাম করে ঠান্ডা জলে স্নান করব। সেই জন্য তুমি বালতি নিয়ে এসেছো ফ্রিজে ভরবে বলে? হে উপরওয়ালা, আমাকে শক্তি দাও। এই মেয়েকে সহ্য করার জন্য আমার অসীম শক্তির প্রয়োজন। মাথা গরম করিয়ে দেওয়ার মতো কোনো না কোনো কাজ করতেই থাকে। আপনারও কি মাথা গরম হলো? আসুন এদিকে, আপনার মাথাটাও ফ্রিজে রেখে দিই তাহলে। ধ্যাৎ, তুমি যা পারবে করো। ফ্রিজের জলে স্নান করবে নাকি ফ্রিজে ঢুকে বসে গা ঠান্ডা করবে সেটা তোমার ব্যাপার, আমি আর এসবের মধ্যে নেই। এই বলে সীমা দেবী সেখান থেকে চলে যায়। বিনয় বাড়িতে আসলে তারা তাকে ঝিনুকের সমস্ত কথা বলে, কিন্তু বিনয় সেসব শুনে শুধুমাত্র হাসে। তাকে হাসতে দেখে সীমা দেবী এবং বিশাখার রাগ আরো বাড়তেই থাকে। সেই সমস্ত রাগ গিয়ে পড়ে ঝিনুকের উপর। তারা যখন তখন ঝিনুককে অপমান করত। অশিক্ষিত গেও আরো কত কিনা বলতো। ঝিনুক কিছু না বলে সে সবকিছুই মুখ বুঝে সহ্য করত। সীমা দেবী কিংবা বিশাখা কেউ বেশি রেগে গেলে ঝিনুক তাদের দিকে তাকিয়ে ফ্যাল ফ্যাল করে হাসতো। আমি ফেড আপ হয়ে যাচ্ছি মা,
এভাবে দিন কাটানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তুমি জানো সেদিনও আমার জামা ফ্রিজে রেখে দিয়েছিল, বলে নাকি বাইরে অনেক রোদ, তাই ঠান্ডা জামা পরলে আমার কম কষ্ট হবে। তুই কি জানিস ও ফ্রিজে জলের বালতি রেখে সেই জল দিয়ে স্নান করে? নেহাত আমাদের ফ্রিজটা বড়, না হলে এতদিনে ফ্রিজটা ভেঙে চুরমার হয়ে যেত। দাদাকে কিছু বললে তো দাদা শুনতেই চায় না। একটা এরকম গ্রামের পাগল মেয়েকে বিয়ে করে যখন বাড়িতে এনেছে, তাহলে তাকে শিখিয়ে পড়িয়ে নেওয়াটা তো দাদারই দায়িত্ব, কিন্তু ওর তো সেসব দিকে মনই নেই। তুই চিন্তা করিস না, কয়েকদিন পর তো বিনয় আবার বিজনেসের একটা প্রজেক্টের জন্য বিদেশে যাবে। তখনই এই মেয়েকে যদি বাড়ি থেকে না তাড়াতে পেরেছি, তাহলে আমার নামও সীমা নয়। এভাবেই বেশ কয়েকদিন কাটে। বিনয়ও বিদেশে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। তার মা, বউ এবং বোন তিনজনকে বাড়িতে একা রেখে যেতে তার খুবই ভয় করে, কিন্তু ব্যবসার কাজে তো তাকে বাইরে যেতেই হতো, তাই সে মনকে শক্ত করে বিদেশের জন্য রওনা দেয়। দেখতে দেখতে আরো 2-1 দিন কাটে। মা, তুমি কি আমার ফোনটা দেখেছো? কখন থেকে খুঁজছি, কোথাও পাচ্ছি না। ফোন ছাড়া আমি কাজ কিভাবে করব বলো তো? ফোনটা গরম হয়ে গিয়েছিল বলে ওটাকে একটু বিশ্রাম দিয়ে আমি বাথরুমে গিয়েছিলাম। সীমা দেবী ঝিনুককে বিশাখার ফোনের ব্যাপারে জিজ্ঞাসা করে। ঝিনুক সঙ্গে সঙ্গে বিশাখার ফোনটা সেখানে এনে দেয়। আমার ফোনটা এত ঠান্ডা হলো কিভাবে? এত ঠান্ডা তো হওয়ার কথা নয়, গায়ে দেখছি জলও লেগে আছে। এমা, এটা তো অনই হচ্ছে না, তুমি কি করেছো? তুমি তো বলছিলে তোমার ফোনটা খুব গরম, তাই তুমি ফোন নিয়ে কাজ করতে পারছো না। সেই জন্য তোমার ঘর থেকে ওটা নিয়ে এসে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখো ঠান্ডা হয়ে গেছে, এবার তুমি কাজ করতে পারবে। ঝিনুকের কথা শুনে বিশাখা তাকে ঠাস করে একটা চড় মারে। এত দামি ফোনটাকে ফ্রিজে রেখে তুমি তো পুরো নষ্টই করে দিলে। খুব উপকার করেছো বলো। এবার যাও, নিজের কাজ করো আর আমাকে বিরক্ত করো না। যেদিন থেকে এসেছে সেদিন থেকে মাথা খারাপ করে রেখে দিয়েছে একেবারে। ঝিনুক আর কিছু না বলে মনের দুঃখে সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে। একদিন রাত্রিবেলা সবাই ঘুমাচ্ছে, এমন সময় সীমা দেবী আর বিশাখা তাদের বাড়িতে বেশ কিছু অন্যান্য লোকজনের পায়ের আওয়াজ শুনতে পায়, তাই কেউ কারোর ঘর থেকে বের হওয়ার মতো সাহস পায় না। এমন বেশ কিছুক্ষণ চলার পরে হঠাৎই সমস্ত আওয়াজ বন্ধ হয়ে আসে এবং ঝিনুক ফোনে ইংলিশে কিসব কথা বলতে বলতে তাদের ঘরে আসে। ঝিনুককে এমন ইংরেজিতে কথা বলতে শুনে সীমা দেবী আর বিশাখা দুজনেরই চোখ ছানা বড়া হয়ে যায়। তারা ঝিনুককে জিজ্ঞাসা করে সে কে আর এতক্ষণ তাদের বাড়িতে কি চলছিল। আমি আপনার ছেলেকে ইনফর্ম করে দিয়েছি, ও কালকে সকালবেলায় ফিরছে। আপনারা ওর থেকেই সব জানতে পারবেন। এখন ঘুমিয়ে পড়ুন। অ্যান্ড দেয়ার ইজ নাথিং টু ওয়ারি অ্যাবাউট এনিমোর। ঝিনুকের কথা শুনে তারা অবাক হয়ে যায়। সীমা দেবী আর বিশাখা দুজনে অধীর আগ্রহে বিনয়ের বাড়ি ফিরে আসার জন্য অপেক্ষা করে। বিনয় বাড়ি ফিরে আসতেই তাদের দুজনের মনে যত রকমের প্রশ্ন ছিল তারা এক এক করে তাকে সমস্ত প্রশ্ন করতে থাকে। ঝিনুক কোনো সাধারণ মেয়ে নয়, আর কোনো গ্রামেরও মেয়ে নয়। ও একজন আন্ডারকভার এজেন্ট আর স্পেশাল ফোর্স অফিসার। আমার অনুপস্থিতিতে তোমাদের নজর রাখার জন্যই ওকে এই বাড়িতে রাখা হয়েছে। আর আমার সাথে যে ওর বিয়ে হয়নি সেটা তোমরা কয়েকদিন পরেই জানতে পারতে। আন্ডারকভার এজেন্ট, স্পেশাল ফোর্স অফিসার, এসব তুই কি বলছিস? আমাদের খেয়াল রাখার জন্য ওকে রাখা হয়েছে মানে? ও তো এত বোকা যে একটা ফ্রিজের ব্যবহারও জানে না। বিশাখার ফোনটাও ঠান্ডা করতে ফ্রিজে রেখে দিয়েছিল। ওসব অভিনয় মা। তোমাদেরকে যদি আমি বলতাম যে তোমাদের উপর হামলা হতে পারে, তাই একজন অফিসারকে তোমাদের সাথে রেখে যাচ্ছি, তাহলে তোমরা কি শান্তিতে দিন কাটাতে পারতে? আর তাই জন্যই ঝিনুকের প্ল্যান অনুযায়ী আমাদের এইভাবে মিথ্যের আশ্রয় নিতে হয়েছে। আর কাল রাত্রে ঝিনুক যদি এখানে না থাকতো, তাহলে তোমাদের যে কত বড় ক্ষতি হয়ে যেত তোমরা ভাবতেও পারছো না। আর বিশাখার ফোন ক্রমাগত ট্র্যাক করা হচ্ছিল। আমি চাইনি আপনাদের বাড়িতে একা থাকার খবরটা কোনোভাবেই অন্য কারোর কাছে পৌঁছাক, তাই আমি ফোনটা নষ্ট করতে বাধ্য হয়েছিলাম। আমি তোমাকে নতুন ফোন কিনে দেব বিশাখা। ঝিনুকের কথা শুনে তারা কি বলবে কিছু বুঝতে পারে না। তারা অবাক হয়ে ঝিনুকের দিকে তাকিয়ে থাকে। সীমা দেবী আর বিশাখা তাদের করা সমস্ত অপমানের জন্য ঝিনুকের কাছে ক্ষমা চায়। ঝিনুক তাদেরকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। এতদিন ঝিনুকের সঙ্গে থেকে তারা সবাই ঝিনুককে খুবই মিস করতে থাকে। তাই সীমা দেবী নিজে থেকে বিনয়ের বিয়ের জন্য ঝিনুকের কাছে প্রস্তাব রাখে। ঝিনুক রাজি হয়ে যায়। কিছুদিনের মধ্যেই ঝিনুক এবং বিনয়ের সত্যি সত্যি বিয়ে হয়।